রাজধানী মিরপুরের রূপনগরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুনের ঘটনায় দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন, নিখোঁজে রয়েছেন কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ছাড়াও উদ্ধারে কাজ করেছে সেনাবাহিনী ও বিজিবি। কেমিক্যালের আগুন হাওয়ায় তা পুরোপুরি নিভতে সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১১:৩০টার দিকে শুরু হয় অগ্নিকাণ্ড। পোশাক কারখানাটি ৭ তলা বিশিষ্ট, নিচতলায় ওয়াশ ইউনিট থেকে প্রথম আগুনের সূত্রপাত। ভবনে ছিল কেমিক্যাল গোডাউন, যাতে ছিল ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পারঅক্সাইড। ওয়াশ ইউনিট থেকে আগুন ছড়িয়ে পড়ে কেমিক্যাল গোডাউনে। তারপর বিকট শব্দ হয়ে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে পুরো গার্মেন্টস জুড়ে। এ ঘটনায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। যুক্ত হয় মোট ১২টি ইউনিট। অগ্নিকাণ্ডে বেশ হতাহতের ঘটনা ঘটেছে ইতিমধ্যেই। একের পর এক উদ্ধার করা হয়েছে মরদেহ। এখনো সন্ধান চলছে মরদেহের। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এই পর্যন্ত 9টি লাশ পেয়েছি, তবে আমাদের সার্চিং অপারেশন এখনো চলমান রয়েছে এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গোডাউনটি রয়েছে, আমি এইমাত্র দেখে আসলাম যে এটা এখনো ভিতরের দিকে আগুন জ্বলছে। সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি। আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না, ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না। তা আমরা সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুপ 60, গ্রাউন্ড মনিটর, যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি। এই কেমিক্যালগুলো নিউট্রালাইজেশনের কাজ এখনো শেষ হয়নি। সুতরাং আপনারা আগের মতোই বলবো যে আপনারা দূরত্ব বজায় রাখবেন। প্রতিটি মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা মেডিকেলে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনের উপর নির্ভর করছে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যৎ। গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প। অন্যদিকে আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় নির্বাচন বানচাল করতেই নভেম্বরে গণভোটের দাবি তুলেছে জামায়াত। দেশের পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাতবরের রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি হলরুমে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রহিন থানা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, দানবীয় দুঃশাসনের পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গণতন্ত্রের পথ ফিরে এসেছে। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়। তারা এই 15-16 বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। অন্যদিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক কর্মী সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য সর্বোপরি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের সকল প্রতিষ্ঠানকে পুনর্গঠন করার জন্য দরকার একটি জনগণের নির্বাচিত সরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ওলামাদুলের এক প্রতিবাদ সভায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই গণভোটের দাবি তুলছে জামাত। জোর করে যে জিনিসটা সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই, মানুষের কোনো অভিজ্ঞতা নাই, তাকে আপনারা চাপিয়ে দিতে চাচ্ছেন। মানে কেউ মানতে চায় না, কিন্তু মানতেই হবে। এটা তো গণতন্ত্র। আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে। এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন, কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে। জাতীয় প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন মহল গণতন্ত্রকে যাতে উত্তরণ না ঘটে
সেই প্রচেষ্টা তারা রাখছে। সেই কারণে ঐক্যবদ্ধ থাকতে হবে, শত্রুকে মোকাবেলা করতে হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানী মৎস্য ভবনের সামনে সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই ঘোষণাপত্রে সাংবিধানিক স্বীকৃতি সহ 5 দফা দাবিতে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত দীর্ঘ মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই ঘোষণাপত্রে সাংবিধানিক স্বীকৃতি সহ 5 দফা দাবিতে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকায় মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। মৎস্য ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে দলের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, সময় হলে এসব উপদেষ্টার নাম প্রকাশ করা হবে। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সমাগত সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় এবং মহানগরী পর্যায়ের নেতারা। দাবি আদায়ে প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার কথা জানান ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল। অবিলম্বে আমাদের 5 দফা দাবি মেনে নিন। নভেম্বর মাসের মধ্যে গণভোট দিন। ফেব্রুয়ারি 2026-এর মাঝামাঝি সময়ে রোজার আগেই জাতীয় নির্বাচন দিন। আগামীর পার্লামেন্ট সব দিক থেকে একটি বহুদলীয় গণতন্ত্রের পার্লামেন্ট হবে। এদিকে পল্টন মোড়ে খেলাফত মজলিস, দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিস এবং মতিঝিল শাপলা চত্বর এলাকায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সিরিয়াল কিলাররা কে কোন পদে কোন প্রতিষ্ঠানে আছে দেখার বিষয় নয়, সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এনসিপি নেত্রকোনা জেলার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কিছু অফিসারকে ব্যবহার করে হাসিনা এবং তার পুরো সরকার বিগত সময়ে অসংখ্য খুন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনী এটা একটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। কিছু অফিসার জেনারেল তাদেরকে ব্যবহার করে খুনি হাসিনা এবং তার এই পুরো সরকার বিগত সময়ে অসংখ্য গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো ঘটিয়েছে। এই সকল সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। 19 অক্টোবরের মধ্যে এনসিপি শাপলার বিকল্প প্রতীক না নিলে ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক দিয়ে নিবন্ধন দেবে। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন। ইসি সচিব আরো বলেন, শাপলার প্রতীক অন্তর্ভুক্ত করা দরকার নেই বলে কমিশন মনে করে। শাপলা ছাড়া নিবন্ধন না নিলে এটা তাদের ব্যক্তিগত বিষয়। তাদের প্রতীকে চাহিত প্রতীক হচ্ছে শাপলা। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালা এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। বাড়ি ভাড়া ভাতা 20% বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি হাইকোর্টের মাজার গেটে আটকে দিয়েছে পুলিশ। এরপর শিক্ষকদের প্রতিনিধি ঘোষণা দিয়েছেন, বুধবার দুপুর 12টা পর্যন্ত শিক্ষকরা সেখানে অবস্থান করবেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি একথা জানান।
এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরুর পরপরই তা পুলিশের বাধার মুখে পড়ে। ব্যারিকেড দিয়ে রাস্তায় আটকে দেয়া হয় তাদের। বিকেল 4:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন শিক্ষকেরা। তবে হাইকোর্টের কাছাকাছি যেতেই তাদের আটকে দেয় পুলিশ। শিক্ষকরা বলছেন তাদের যৌক্তিক দাবি মেনে নিতে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় টালবাহানা শুরু করেছে। যতক্ষণ না প্রজ্ঞাপন জারি করা হবে ততক্ষণ সেখানে অবস্থান করবেন। প্রয়োজনে সচিবালয় ঘেরাও করে হলেও তাদের দাবি দেওয়া আদায় করে ঘরে ফিরবেন। বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের মধ্যেই হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আফসার নজরুল। তিনি বলেন, জামিনের ক্ষেত্রে হয়রানি এড়াতে বুধবার থেকে চালু হবে ডিজিটাল জামিননামা। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা। এস.এম. আরিফের রিপোর্ট। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের এই ইন্টার্নশিপ প্রোগ্রাম। I thought that in every year, if we can release 200 interns from this office. উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, জামিন হওয়ার পর 12 জায়গায় বেল বন্ড চাওয়ার নিয়ম বাতিল করে ডিজিটাল করা হচ্ছে। আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই জাজ, এক্সপেরিয়েন্সড, ভেরি গুড জাজ। তাদের থেকে শুনলাম 12টা প্রক্রিয়াতে যেতে হয়। তার 12টা প্রক্রিয়াতে 12টা ধাপে তাকে টাকা দিতে হয়, কোনো ধাপে 12টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের মধ্যেই হবে। প্রথমবারের মতো অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে 25 জন আইন কর্মকর্তাকে ইন্টার্নশিপ দেয়া হলো। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত প্রতিবেদন আগামী 23 অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় যশোদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 23 অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার সেনাবাহিনী আইন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে সমন্বয়ের মাধ্যমে করার আহ্বান জানিয়েছেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট খান সাইফ। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের বিচারের পক্ষে জানিয়ে তিনি বলেন, সেই বিচার হতে হবে স্বচ্ছ, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এবং সংবিধান ও মানবাধিকারের মূল নীতির আলোকে, যেখানে কোনো ফুল স্টপ থাকবে না। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন সুস্পষ্টভাবে জানাতে চায় যে বাংলাদেশের সংবিধান সেনা আইনের বৈধতা দিয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতও সংবিধান স্বীকৃত। এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে সেনাবাহিনী সমন্বয় করে একটি দৃষ্টান্তমূলক বিচারের উদাহরণ সৃষ্টি করতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণঅভ্যুত্থানের পর একটি লন্ডভন্ড দেশ পেয়েছিল অন্তর্বর্তী সরকার। দেশের অর্থনীতি ছিল তলানিতে, তবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে দেশ ঘুরে দাঁড়িয়েছে। ইতালি প্রবাসীদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের সফরে আসার আগ্রহ জানিয়েছেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রোম সিটি কর্পোরেশন কার্যালয়ে রোমের মেয়র রবার্তো গুয়ালতিরির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশে অভিবাসীদের এত সুন্দরভাবে দেখভাল করার জন্য ধন্যবাদ জানান তিনি। এছাড়া প্রধান উপদেষ্টাকে প্রাচীন রোম সিনেট ভবন এবং আশেপাশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখান রোমের মেয়র। পরে তিনি অধ্যাপক ইউনূসকে একটি স্মারক ফলক উপহার দেন। ফলকটিতে খোদাই করা আছে রোমান সম্রাট ও দার্শনিক মার্কাস আরেলিয়াসের প্রতিকৃতি।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে সফরে আসার আগ্রহ জানিয়েছেন। তার আশা এই সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে। রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি তার এই আগ্রহের কথা জানান। বায়োলেটারাল মিটিংয়ে অনেক বিষয়গুলো ছিল, সোশ্যাল বিজনেস, সোশ্যাল ইনক্লুশন, এগ্রিকালচার, তারপরে আমাদের যে আপরাইজিংটা হলো সেটা নিয়ে ডিসকাশন হলো, তারপরে হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার, মানুষের পিপলকে কিভাবে স্বল্প মূল্যে হেলথ কেয়ার দেওয়া যায় সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। ইতালির রাজধানী রোমে খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডং ইউ। এরই মধ্যে প্রধান উপদেষ্টা রোমে FAOর সদর দপ্তরে ব্রাজিলের কৃষিবিদ এবং লেখক হোসে গ্রাজিয়ানো দা সিলভার সঙ্গে বৈঠক করেন। এছাড়া অধ্যাপক ইউনূস গ্লোবাল অ্যালায়েন্সের অফিসও পরিদর্শন করেন। পরে ইতালি প্রবাসীদের এক অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনূস। বলেন, গণঅভ্যুত্থানের পর একটি লন্ডভন্ড দেশ পেয়েছিল অন্তর্বর্তী সরকার, দেশের অর্থনীতি ছিল তলানিতে, তবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে দেশ ঘুরে দাঁড়িয়েছে। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো, যে কিভাবে এই সরকার চালাবে কি করে। এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিল, এখন সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অবৈধভাবে যেন কোনো প্রবাসীকে ইতালিতে বসবাস করতে না হয় সে বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। একটা তো হলো ভেজাল লোক ঢুকে গেছে, কাগজপত্র কিচ্ছু নাই, ভেজালের মধ্যে আছে, ওদেরকে কিভাবে সঠিক পথে নিয়ে আসা যায়, অর্থাৎ চেষ্টা হচ্ছে সমাধান করা, তাড়িয়ে দেওয়াটা সমাধান না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 841 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে 301 জনই ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে 214 জন, চট্টগ্রাম বিভাগে 106 জন, বরিশাল বিভাগে 125 জন, ময়মনসিংহ বিভাগে 19 জন, খুলনা বিভাগে 26 জন, রংপুর বিভাগে 47 জন এবং সিলেট বিভাগে 3 জন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত 238 জনের মৃত্যু হয়েছে। এবারে প্রবাসী সংবাদ। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জিয়া পরিবার সদস্যদের নামে ওমরা পালন করা হয়েছে। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি পালন শেষে সৌদি আরব এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওমরা পালন করেন। ওমরা শেষে জিয়া পরিবার, দলের প্রয়াত নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের শহীদদের ও সৌদি আরব যুবদলের সভাপতি আব্দুল মান্নানের সুস্থতা মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপি, মক্কা প্রাদেশিক বিএনপি, প্রাদেশিক যুবদল, পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল নেতৃবৃন্দ। ওমরা পালনের সাথে উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন, টিপু সুলতান, আমিনুল ইসলাম, হানিস সরকার উজ্জ্বল, আলাউদ্দিন সিটিজ, কামাল হোসেন হিমু, দিদার, নজরুল ইসলাম, দেলোয়ার, আলা আমিন। পরিশেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হল বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক, লেখক, রাজনীতিবিদ ও সমাজকর্মী খিয়াং নয়ন রচিত দ্বিভাষিক গ্রন্থ আশা এবং আমার সংগ্রাম, স্পয়েল ইট মন কমব্যাট এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান। অভিবাসী বিষয়ক সামাজিক সংগঠন সলিডারিটি আজি ফ্রান্স এর উদ্যোগে প্যারিসের বুজ দ্য থাবাই হলে অনুষ্ঠিত হয় এই আয়োজন। সাংবাদিক আশিক আহমেদ উল্লাস ও সাফের প্রশাসনিক সম্পাদক তাওহিদা আঞ্জুম নাফিসার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাফের স্পোর্টস সেক্রেটারি শাহিন আহমেদ। আমন্ত্রিত অতিথি ছিলেন ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য বেরনাজে সেরনো, প্যারিস 18 এর ডেপুটি মেয়র আঞ্জুমান সিসিকো, ফরাসি সামাজিক অ্যাসোসিয়েশনের সিমাত ইল দা ফ্রসের সেক্রেটারি মারি ফ্রস, ফেডারেল গ্লোবাল কোম্পানির অবসরপ্রাপ্ত কারিগরি সহকারী মনিক ভেরে, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, ফরাসি অভিবাসন ও একীকরণ দপ্তর অফির অডিট অফিসার লিন্ডা মেরি সরকার, কবি ও লেখক আবু জুবায়ের, ফরাসি গণমাধ্যম আল থেকেস মিডিয়ার প্রকাশক ও প্রধান সম্পাদক দিদিয়ে রাসিনে,
আশা এবং আমার সংগ্রাম গ্রন্থের লেখক ও সলিডারিটিতে আজি ফ্রান্স সাফ এর প্রেসিডেন্ট খিয়াং নয়ন। সাংস্কৃতিক পর্বে প্যারিসের জনপ্রিয় শিল্পী মৌসুমী চক্রবর্তী, ইশরাত ফ্লোরা ও জয়িতা বড়ুয়া মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের দপ্তর সম্পাদক ও দৈনিক কালবেলার কুয়েত প্রতিনিধি আবু বকর সিদ্দিক পাভেলের বাবা হাজী মোহাম্মদ আবু তাহেরের মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। প্রতিনিধি আল আমিন রানা জানান, প্রেস ক্লাবের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুবেদের সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সিনিয়র সহসভাপতি আল আমিন রানা, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, সাংবাদিক মোহাম্মদ সেলিম হাওলার, হেফজু মিয়া সহ প্রেস ক্লাবের সাংবাদিক নেতারা। পরিশেষে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের বিদেয়ী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।